আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন পাস। এরপরে জানাবো জীবনের নিরাপত্তা চাইলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। আরও জানাবো নায়েক ফেরদৌস রিয়াজ আরাফাতের চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট ফাঁস হয়েছে। আরও জানাবো ঢাকাসহ দেশের ৭ বিভাগে ৭ জন পুলিশ মহাপরিদর্শকের ডিআইজি পদায়ন করা হয়েছে। শেষের দিকে জানাবো ইতিহাস গড়া ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে অন্তর্বর্তী সরকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় উত্থাপিত বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। আজ মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৪ বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গই ভারতের প্রথম কোনো রাজ্য যারা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও শিশুদের যৌন নিপীড়ন বিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় আর.জি. কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিলটি পাসের উদ্যোগ নেওয়া হয়। বিলটি এখন অনুমোদনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দেওয়ার পর এটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন করলে তা আইনে পরিণত হবে। আজ পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিলটি উত্থাপন করেন। এরপর বিধানসভায় এ নিয়ে আলোচনা হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর প্রতি অনুরোধ করেছেন তিনি যেন বিলটি অনুমোদন করতে রাজ্যপালকে আহ্বান করেন। মমতা বলেন, এ বিলের মধ্য দিয়ে কেন্দ্রীয় আইনে থাকা ফাঁকফোকরগুলো বন্ধ করার চেষ্টা করেছি আমরা। ধর্ষণ হল মানবতাবিরোধী এক অভিশাপ। এ ধরনের অপরাধ ঠেকাতে সামাজিক সংস্কার প্রয়োজন। ইতিমধ্যে রাজ্য বিজেপি বিলটিকে স্বাগত জানিয়েছে। আজ বিধানসভায় আলোচনা করতে গিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, তিনি ৭টি সংশোধনী এনেছেন। তিনিও চান এই বিল পাস হোক, আইনে পরিণত হোক। আলোচনার পর শুভেন্দু অধিকারী আর.জি. কর কাণ্ড নিয়ে বিচারের দাবিতে স্লোগান দেন। জীবনের নিরাপত্তা চাইলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুন্সিগঞ্জের গজারিয়ায় জীবনের নিরাপত্তা চেয়েছেন এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে বাউশিয়া সমিতি মার্কেটের ২য় তলায় গণমাধ্যম কমিশন গজারিয়া শাখার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান ও তার পরিবার। এ সময় প্রাণনাশের হুমকিরও প্রতিবাদ জানানো হয়। তারা ৫ ভাই ও ৩ বোন। মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে তার ছোট ভাই আব্দুল মান্নান পাঠানাসহ অন্যরা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে জীবনের নিরাপত্তা চায় তারা। এ সময় তিনি বলেন, উপজেলার লক্ষ্মীপুর মৌজায় মহাসড়কের পাশে আমার বাবা গাজী পাঠানের রেকর্ডকৃত সম্পত্তি তিনি জীবিত থাকা অবস্থায় ভাইবোনরা নিজেদের নামে বিআরএস রেকর্ড করে নিয়েছে। তারা আত্মীয় স্বজনদের সঙ্গেও বিভিন্নভাবে অন্যায় করেছে। কোটা সংস্কারের দাবিতে গেল জুলাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রজনতার সরকার পতনের একদফা দাবিতে রূপ নেয়া উত্তাল হয়ে ওঠে সমগ্র বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীসহ সকল শ্রেণীপেশার মানুষ। ঠিক সে সময় শেখ হাসিনার সরকার নিরীহ ছাত্রজনতার উপর অস্ত্র ও পেশিশক্তি প্রয়োগ শুরু করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি আহত নিহত হন আন্দোলনরত সাধারণ মানুষও। রাজপথে যখন রাজনৈতিক, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর দখলে তখন বসেছিলেন না বিনোদন অঙ্গনের তারকারাও। একদল শিল্পী ছাত্রজনতার হয়ে সরব ছিলেন রাজপথে। কথা বলেছেন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। অন্যদিকে আরেক দলের শিল্পীরা ছিলেন হাসিনা সরকারের পক্ষে। শিক্ষার্থীদের উপর চলা হামলা, দমননিপীড়নও তাদের মনকে ন্যায়ের পথে ফেরাতে পারেনি। বরং ছাত্রজনতার আন্দোলন কিভাবে দমানো যায় সে বিষয়ে তারা ছিলেন তৎপর। খুলেছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপও। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটির কিছু স্ক্রিনশট মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শিল্পীরা তাদের এই আলো আসবেই নামক গ্রুপে আলোচনা করত কোথায়, কি করবেন।
খোঁজ নিয়ে জানা যায়, শিল্পীদের এই গ্রুপের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ছাড়াও আরও ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা আজিজুল হাকিম সহ অনেকে। সেই গ্রুপের কিছু স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুকে, যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। আলো আসবেই গ্রুপে গেল ৪ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ আগুনের তথ্য দিয়ে জ্যোতিকা জ্যোতি লিখেছিলেন, সেখানে ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। উত্তরে অরুণা বিশ্বাস লিখেছেন, গরম জল দিলেই হবে। তানভীন সুইটি লিখেছিলেন, কোনোভাবেই পিছু হাঁটা চলবে না। আমরা কখন, কোথায়, কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করে নেব। শিল্পীদের আলো আসবেই গ্রুপের নির্মাতা মোস্তফা সরার ফারুকীর একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হলে অভিনেত্রী সোহানা সাবা লেখেন, অসভ্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক তারকা গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রুপটি জুলাইয়ের মাঝামাঝিতে খোলা হয়। আর গেল ৪ আগস্ট রাতে সেটি ডিলিট করা হয়। গ্রুপের অ্যাডমিনকে সেটি না বললেও জানা যায়, গ্রুপটিতে সরব ছিলেন শোবিজের অনেক শিল্পী। তিনি আরও বলেন, বিটিভিতে আগুন দেওয়ার পর যারা সেখানে গিয়ে আন্দোলনের বিপক্ষে কথা বলেন, তারা সবাই গ্রুপটিতে সক্রিয় ছিলেন। ঢাকাসহ দেশের ৭ বিভাগে ৭ জন উপপুলিশ মহাপরিদর্শকের ডিআইজি পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত একেএম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী রেঞ্জে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এসপি আশরাফুর রহমানকে সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া এসবির পুলিশ সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জে ও ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি রেজাউল হককে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাকিস্তানের মাটিতে বাবর আজমদের ধবলধোলাই করেছে বাংলাদেশ। এ জয় গৌরবের, বহুল আকাঙ্ক্ষিত ও প্রেরণার। বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাওয়ালপিন্ডিতে ৬ উইকেটে জয় নিশ্চিত হওয়ার পরপর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ জিতেছে লালসবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর এবার দ্বিতীয় টেস্টেও এল অসামান্য এক জয়। জয়ের পরপরই টাইগার কাপ্তান শান্তকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে ইউনুস বলেন, জয়ের পর তিনি মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে এ অভিনন্দন জানান। তিনি শান্ত ও গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় ড ইউনুস বলেন, সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত। জয়ের পরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস।